ওয়েলকাম টু শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। অর্থাৎ আপনারা এই মুহূর্তে আছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে। আর শেষের কবিতা ইউটিউব চ্যানেলে আজকে একটি নতুন একটা ভিডিও আপলোড করতে চলেছি। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অ্যান্ড আদার ইউনিভার্সিটি 4th সেমিস্টার ফিলোজফি মাইনর। আসলে কি জানেন তো, আগে একটা বই নিলে সমস্ত তথ্যগুলো আমরা পেয়ে যেতাম, আর এখন যা হয়েছে পুরো ব্যবসায়িক ভিত্তিক হয়ে গেছে, যার ফলে একটি বইতে সব কিছু পাওয়া যাবে না, যার ফলে ছাত্রছাত্রীরা ভীষণ সমস্যায় আছে এবং আমরাও কিন্তু প্রবল সমস্যায় আছি। আর সেই সমস্যার মধ্যে থেকে আজকে এই টপিকটা আমরা তুলে ধরছি। টপিকটা হলো ক্রাইটেরিয়া অফ সায়েন্টিফিক হাইপোথিসিস। ক্রাইটেরিয়া অফ সায়েন্টিফিক হাইপোথিসিস অর্থাৎ বৈজ্ঞানিক অনুমানের মানদণ্ড। খুব ইম্পর্টেন্ট, তোমাদের ফার্স্ট ইউনিটে এটা আছে, ফিলোজফির ফার্স্ট ইউনিটে এই টপিকসটা তোমাদের আছে। আর আমরা আজকে আমাদের পাঠকেন্দ্রে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এইখানে তোমাদের যে প্রশ্নটা আসবে, বৈজ্ঞানিক অনুমানের মানদণ্ড বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করব, সেটাই আমরা আজকে আমাদের পাঠকেন্দ্র আমরা সেটাকে তুলে ধরব এবং সেই সাথে আমার দূরে যে সকল আমার পরম প্রিয় ছাত্রছাত্রী আছে তাদের কাছে তুলব। তো আলোচনা করে নিই বৈজ্ঞানিক অনুমানের মানদণ্ড। বৈজ্ঞানিক অনুমানের মানদণ্ড বা বৈশিষ্ট্যগুলি কি তা আলোচনা করার আগে আমরা ছোট্ট করে জেনে নিই বৈজ্ঞানিক অনুমান কি। হোয়াট ইজ ক্রাইটেরিয়া অফ সায়েন্টিফিক হাইপোথিসিস? সায়েন্টিফিক হাইপোথিসিস কি? আমরা জানি বৈজ্ঞানিক অনুমান বলতে বোঝায় বৈজ্ঞানিক অনুমানের মানদণ্ড বা বৈশিষ্ট্য। অর্থাৎ একটি অনুমান বা ধারণাকে কখন বৈজ্ঞানিক অনুকল্প বলা যাবে, তখন তার জন্য কিছু শর্ত বা গুণাবলী থাকা ভীষণ প্রয়োজন। তবে এক্ষেত্রে আমাদের একটা জিনিস দেখতে হবে, যদি কোনো অনুমানের মধ্যে এই গুণাবলী বা বৈশিষ্ট্যগুলি যদি না থাকে, তাকে কখনোই আমরা বৈজ্ঞানিক অনুকল্প হিসাবে আমরা গ্রহণ করতে পারি না। আর এই আলোচনার ভিত্তিতে আমরা বলতে পারি যে বৈজ্ঞানিক অনুকল্পের বা অনুমানের মানদণ্ডগুলি কি কি আমরা আলোচনা করে দিচ্ছি। সেই সাথে আমাদের এই নোটসটি আমরা যেভাবে তৈরি করেছি, একদম সায়েন্টিফিক মেথডে আমরা এই নোটসটি তৈরি করেছি, আমরা ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেব। তো বৈজ্ঞানিক অনুমানের বা অনুকল্পের মানদণ্ড, প্রথম মানদণ্ড হলো পরীক্ষণ যোগ্যতা। পয়েন্টে লিখবে তোমরা, পরীক্ষণ যোগ্যতা। বৈজ্ঞানিক অনুকল্পের প্রথম প্রধান মানদণ্ড হলো পরীক্ষণ যোগ্যতা। অর্থাৎ এখানে বৈজ্ঞানিক অনুকল্পকে এমন হতে হবে যেখানে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ভুল প্রমাণ করা সম্ভব। আরো সহজ সরল ভাষায় আমরা বলে দিই, এটি এমনভাবে গঠিত হবে যে তার সপক্ষে এবং বিপক্ষে প্রমাণ সংগ্রহ করা যাবে। তবে কোনো অনুকল্পকে যদি কোনোভাবেই পরীক্ষা নিরীক্ষা না করা যায় বা ভুল প্রমাণ না করা যায়, তবে সেটি বৈজ্ঞানিক অনুকল্প হবে না। বৈজ্ঞানিক অনুমানের
দ্বিতীয় মানদণ্ড, প্রাসঙ্গিকতা। পয়েন্ট হলো প্রাসঙ্গিকতা। বৈজ্ঞানিক অনুমানের দ্বিতীয় অন্যতম মানদণ্ড হল প্রাসঙ্গিকতা। অর্থাৎ এখানে অবশ্যই সংশ্লিষ্ট ঘটনা বা সমস্যাটির সাথে তার প্রাসঙ্গিক হতে হবে। শুধু তাই নয়, এটি বিদ্যমান এবং প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক তত্ত্ব ও তথ্যের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। তবে এক্ষেত্রে একটি কথা বলা দরকার যে কিছু বিরল ক্ষেত্রে এই অনুকল্প প্রচলিত ধারণার বিরুদ্ধে যেতে পারে। তবে সেটিকে নতুন এবং শক্তিশালী প্রমাণ দ্বারা সমর্থিত হওয়া দরকার। 3 নম্বর মানদণ্ড বা বৈশিষ্ট্য, পয়েন্টে লিখবে তোমরা সরলতা। আমরা সরলতার বৈজ্ঞানিক অনুকল্পের ক্ষেত্রে যে সরলতার কথা আমরা বলছি, সেখানে আমরা দেখতে পাই যে দুটি প্রতিদ্বন্দ্বী অনুকল্প থাকে। আর এই দুটি অনুকল্প যদি কোনো ঘটনা ব্যাখ্যা করতে সক্ষম হয়, তবে এই দুটি অনুকল্পের মধ্যে যেটি সহজ এবং সরলতম সেটিকে আমরা গ্রহণ করব। তবে এই সরল অনুকল্পকে অনেক দার্শনিক অকামের রেজর নামে ব্যাখ্যা করেছেন। অর্থাৎ এখানে অপরিজনীয় ঘটনা বা বিষয় পরিহার করে সহজবোধ্য সুস্পষ্টভাবে উপস্থাপিত করা দরকার। বৈজ্ঞানিক অনুমানের বা অনুকল্পের চতুর্থ মানদণ্ড পূর্বাভাস প্রদান। বৈজ্ঞানিক অনুকল্পের একটি অন্যতম মানদণ্ড হল পূর্বাভাস প্রদান। অর্থাৎ যখন আমরা কোনো বিষয় বা ঘটনার কথা বলি, সেই ঘটনা বা বিষয়ে পূর্বে তার একটা আভাস দেওয়া হয়, আর সেই আভাসের ভিত্তিতে বলা হয় যে এইরূপ ঘটনা আগামী দিন বা ভবিষ্যতে ঘটতে পারে। ঠিক যেমন আমরা আবহাওয়ার খবর শুনি, আবহাওয়া সেখানে বলা হয় যে আগামী 24 ঘন্টা এইরকম হতে পারে। এটাই হলো পূর্বাভাস। আর এই পূর্বাভাসগুলি আমরা পরে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে তার সত্যতা যাচাই করতে পারি। পঞ্চম মানদণ্ড বা বৈশিষ্ট্য বাস্তব কারণ ভিত্তিকতা। অর্থাৎ বৈজ্ঞানিক মানদণ্ডের যে অন্যতম বৈশিষ্ট্য সেটি হলো বাস্তব কারণ ভিত্তিকতা, অর্থাৎ তার বাস্তব কারণ থাকবে। অনুমান বা অনুকল্পের যে কারণের কথা আমরা বলে থাকি, অনুমান বা অনুকল্পে আমরা যে কারণের কথা বলে থাকি, সেই কারণের একটা বাস্তব ভিত্তি থাকতে হবে। আর সেই বাস্তব ভিত্তিতে সেই কারণটি একটা নির্দিষ্ট কার্য উৎপন্ন করবে। তবে এক্ষেত্রে
অবাস্তব বা অলৌকিক কোনো ঘটনা কারণ হিসাবে আমরা গ্রহণ করব না। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কি, যে বলতে পারি ভূতের ভারে গাছ ভেঙেছে, ভূতের ভারে গাছ ভেঙেছে, অর্থাৎ ঝড় না, বৃষ্টি না, কিছু না, হঠাৎ সন্ধ্যাবেলা বা রাত্রিতে একটা গাছ ভেঙে পড়ল। সঙ্গে সঙ্গে আমরা কি বললাম, যে গাছে আমরা ভূত এসেছে, ভূতের ভারে গাছ ভেঙেছে। সেটা কখন সম্ভব? এর কোনো বাস্তব কারণ আছে? আমাদের মনে হয় নেই। ষষ্ঠ মানদণ্ড, সুস্পষ্টতা। বৈজ্ঞানিক অনুমানের ষষ্ঠ অন্যতম মানদণ্ড হল সুস্পষ্টতা। অর্থাৎ এই বৈজ্ঞানিক অনুমানে বা অনুকল্পকে একটি সুনির্দিষ্ট সুস্পষ্ট ভাষায় প্রকাশ করা হয়। বৈজ্ঞানিক অনুমান বা অনুকল্পকে সহজ সরল সুস্পষ্ট ভাষায় উল্লেখ করা হয়, আর সেখানে এর অর্থ নিয়ে কোনো অস্পষ্টতা যাতে না থাকে সেদিকে আমাদের তীক্ষ্ণ নজর দেওয়া দরকার। শুধু তাই নয়, সেই সাথে আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই বিষয়টি যাতে সহজেই পরীক্ষা নিরীক্ষা করা যায়। আমরা শেষ করব সপ্তম পয়েন্টটা দিয়ে। বৈজ্ঞানিক অনুমানে সপ্তম এবং শেষতম মানদণ্ড হল পর্যবেক্ষণ যোগ্যতা। আমরা এর আগে যে পয়েন্টগুলো আলোচনা করলাম, সুস্পষ্টতা, সরলতা, পরীক্ষণলব্ধতা, বাস্তবতা, এগুলো আলোচনা করলাম। এবার এই যে ঘটনাগুলো আমরা এখানে উল্লেখ করলাম, এর প্রত্যেকটি ঘটনা বা বিষয়গুলি অবশ্যই পর্যবেক্ষণ যোগ্য হতে হবে। যদিও আমরা অনুমান বলছি, তবুও সেই অনুমানের বিষয়গুলি আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে প্রত্যক্ষণ যোগ্যতা হওয়া দরকার। আর প্রত্যক্ষণ যোগ্যতা হলেই তার প্রতি আমাদের একটা বিশ্বাস জন্মে এবং সেটি প্রমাণলব্ধ হতে পারে। আসলে এই মানদণ্ডগুলি, আমরা যে উপরোক্ত যে মানদণ্ড কথা আমরা বললাম, এই মানদণ্ডগুলি অনুসরণ করে বৈজ্ঞানিক অনুকল্প গঠিত হয়। এর প্রত্যেকটি সমন্বয়ে, কোনো একটিকে বাদ দিয়ে আরেকটিকে নিয়ে নয়, প্রত্যেকটি যে মানদণ্ডের কথাগুলো আমরা আলোচনা করলাম, সেই মানদণ্ডগুলিকে নিয়ে অনুকল্প গঠিত করতে হবে। আর যখন আমরা এরূপভাবে গঠন করব, তখন সেই বৈজ্ঞানিক অনুমানের মানদণ্ডগুলি, অর্থাৎ সেই বৈজ্ঞানিক অনুমান বা অনুকল্পটি যথার্থ এবং প্রমাণলব্ধ হবে, যা বিজ্ঞানের ভিতকে মজবুত করে এবং বিজ্ঞানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে প্রবলভাবে সাহায্য করে। এটাই ছিল তোমাদের আজকের আলোচ্য বিষয়। এটা কিন্তু পরীক্ষায় আসবে। সায়েন্টিফিক ক্রাইটেরিয়া অফ সায়েন্টিফিক হাইপোথিসিস, অর্থাৎ বৈজ্ঞানিক অনুমানের মানদণ্ড কি কি আলোচনা করব। এটা 10 নম্বরের প্রশ্ন আসবে, আমরা সেইভাবে আলোচনা করে দিলাম
এবং ডেসক্রিপশন বক্সে আমরা সেটা দিয়ে দিচ্ছি। আশা করছি তোমাদের একটু হলেও কাজে আসবে আজকের এই ভিডিওটি। আর যদি ভিডিওটি তোমাদের কাজে আসে তাহলে অবশ্যই যেটা করার দরকার আমি কিন্তু বলবো না, অবশ্যই সেটা করবে এবং বন্ধুদের মধ্যে টুক করে একটু শেয়ার করে দেবে, তোমার সাথে সাথে বন্ধুরাও জানতে পারবে। এবার আলোচনা শেষ হলো। এবার তোমরা আমাকে বলো, আমার পাঠকেন্দ্রে যারা আছে এবং দূরের যে সকল ছাত্রছাত্রীরা আছে, যে তোমাদের এই যে আমরা আজকে পাঠকেন্দ্রে যে আলোচনা করলাম বৈজ্ঞানিক অনুমানের মানদণ্ড, এর সম্পর্কে যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় বা এই বিষয়ের প্রতি যদি কোনো তোমাদের মনে প্রশ্ন জাগে তাহলে অবশ্যই আমাদেরকে জানাও। আমরা এবার সেই প্রশ্ন উত্তরের আসরে আমরা অংশগ্রহণ করব। তো বন্ধুরা, আমরা আজকে এখানে রেখে দিচ্ছি। আবার কোনো একটা সময়ে হয়তো বা তোমার সাথে দেখা হবে। আর তোমার সাথে আমাদের দেখা হবেই এই কারণে, কারণ মাধ্যমিকে আমরা পড়েছিলাম ম্যাজেলিয়ানের পরীক্ষা, যে ম্যাজেলিয়ান একটা জায়গায় নৌকা নিয়ে যাত্রা শুরু করেছিল, দীর্ঘদিন পর আবার সেই জায়গায় এসেছিল, তার থেকে প্রমাণ করেছিল পৃথিবী গোলাকার। আর পৃথিবী গোলাকার হওয়ার জন্যে তোমার সাথে আমার আবার দেখা হবে। নমস্কার।